বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনতে বাহরাইনে কঠোর হচ্ছে নতুন ট্রাফিক আইন। সর্বোচ্চ শাস্তি 10 বছর কারাদণ্ড, জনসচেতনতা ও নিরাপত্তার বার্তা। আইওএম এর সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও 161 বাংলাদেশি। ত্রিপোলির বাংলাদেশি দূতাবাস এক বার্তায় তথ্য জানিয়েছে। এবং মালদ্বীপে অনুষ্ঠিত হলো 4 দেশীয় একদিনের ফুটসাল টুর্নামেন্টে ভারত, শ্রীলঙ্কা ও নেপালের মোট 24টি দলের অংশগ্রহণ। শিরোপা ঘরে তুলে বাংলার দল টিএফসি। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হচ্ছে বাহরাইনের নতুন ট্রাফিক আইন। গুরুতর ট্রাফিক অপরাধের সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড আর 10,000 বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। মূল লক্ষ্য বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনা। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পারস্য উপসাগরে পশ্চিম তীরে অবস্থিত 780 বর্গ কিলোমিটারের দ্বীপরাষ্ট্র বাহরাইন। দেশটির জনসংখ্যা প্রায় 16 লাখ, যার অর্ধেকই অভিবাসী। পরিকল্পিত নগরায়নে ব্যক্তিগত গাড়ির ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনা কমাতে জেনারেল ডিরেক্টরেট অফ ট্রাফিক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সাধারণ অপরাধে 50 থেকে 100 দিনার জরিমানা, গুরুতর অপরাধে 200 থেকে 1000 দিনার জরিমানা ও 6 মাস পর্যন্ত জেলের বিধান রাখা হয়েছে। সিগন্যাল অমান্য করলে 6 মাস কিংবা দুর্ঘটনা ঘটলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আইনটি নাগরিক ও অভিবাসী উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশি সবাই চেষ্টা করবো একটু সতর্ক থাকার, সাবধানে গাড়ি চালানোর জন্য। এই আইন কার্যকর হলে বাহরাইনের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে। মাদক বা মদ্যপ অবস্থায় গাড়ি চালালে 1 বছর, দুর্ঘটনায় জড়ালে 2 বছর পর্যন্ত জেল দেওয়া হবে। আর প্রাণহানি ঘটনায় সর্বোচ্চ 10 বছরের জেল ও 10,000 বাহরাইনি দিনার জরিমানা বিধান রাখা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে হলো আইনের প্রতি শ্রদ্ধা এবং আস্থাশীল থাকা। আর আমরা বাংলাদেশিরা সবসময় বাহরাইনের আইন কানুন সবকিছুর প্রতি শ্রদ্ধাশীল। বাহরাইন নতুন ট্রাফিক আইন খুবই জনগুরুত্বপূর্ণ। এই আইনটা মেনে চললে ট্রাফিক অ্যাক্সিডেন্ট রোধ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন এই আইন শুধু শাস্তিই নয়, বরং জনসচেতনতা ও নিরাপত্তার বার্তা বহন করে। প্রবাসী বাংলাদেশি 1.5 লাখ মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। এই আইনকে বাহরাইনে সড়ক ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কঠোর শাস্তির মাধ্যমে চালকদের সচেতনতা বাড়াতে এবং দুর্ঘটনার হার কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লিবিয়া থেকে নতুন করে আরও 161 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বাংলাদেশের দূতাবাস জানিয়েছে, ফেরত আসা সবাই পূর্ব লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। যাচাই বাছাই শেষে তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয় এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনে আইওএম এর সহায়তায় বিনা খরচে দেশে ফেরার ব্যবস্থা করা হয়। এর আগে 20 আগস্ট একই কেন্দ্র থেকে আরও 175 জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছিল। 2023 সালের জুন থেকে এখন পর্যন্ত আইওএম এর সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন 5,700-রও বেশি বাংলাদেশি। 2015 সাল থেকে আইওএম এর স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচির আওতায় 1 লাখ অভিবাসীকে লিবিয়া থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম। 2011 সালে গাদ্দাফির পতনের পর থেকে অস্থিতিশীল লিবিয়ায় মানব পাচারকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টায় প্রাণ হারান বহু অভিবাসী। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হলো 4 দেশীয় একদিনের ফুটসাল টুর্নামেন্ট। রয়্যাল টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার, নেপালের মোট 24টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মালদ্বীপে সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনে প্রবাসী খেলোয়াড় ও দর্শকদের ভিড়ে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। দিনভর লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় শ্রীলঙ্কার লায়ন্স স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশের টিএফসি। রোমাঞ্চকর খেলার 3-1 গোলে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশি দল টিএফসি। শত কর্মব্যস্ততার মাঝেও প্রবাসীরা দূর দূরান্ত থেকে আজকে খেলা দেখতে এসে
অত্যন্ত উপভোগ করেছেন এবং তারা সবাই আনন্দিত। মন মাইন্ড ফ্রেশ থাকে, আমাদের ফিটনেস ভালো থাকে, এরকম ধরনের আয়োজন করার জন্য আরো আমরা যেন টুর্নামেন্ট খেলতে পারি। ফাইনালে গিয়ে শ্রীলঙ্কার সাথে আমরা বাংলাদেশ জয়লাভ করেছি এবং কিছুদিন পর পর এই টুর্নামেন্ট আমাদের আনন্দ বয়ে আনে। দিনব্যাপী এই আয়োজন প্রবাসীদের মিলন মেলা ও ক্রীড়া চর্চার বড় উৎসবে পরিণত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানিয়েছে ভবিষ্যতে আরো বড় পরিসরে এরকম টুর্নামেন্টের আয়োজনে পরিকল্পনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বাহরাইনের জিদালি ক্রিকেট মাঠে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সম্পন্ন হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ। এই আয়োজন প্রবাসীদের মধ্যে ক্রীড়া ও ঐক্যের এক ভিন্ন আবহ সৃষ্টি করেছে। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাহরাইনে জিদালি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় বিবারিয়া আশার আলো ক্রিকেট টিম এবং সার ইয়ং বয়েজ ক্রিকেট টিম। রোমাঞ্চকর খেলায় আশার আলো টিম 7 উইকেট জয় পায়। ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন বাহরাইন ক্রিকেট ফেডারেশন প্রেসিডেন্ট সামি মোহাম্মদ আলী, বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশি। প্রায় 3 মাস ধরে চলা এই টুর্নামেন্টে অংশ নেয় মোট 20টি প্রবাসী বাংলাদেশি ক্রিকেট দল। আয়োজকদের মতে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত করা এবং একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই মূল উদ্দেশ্য। গরমের ভিতরে দর্শক আসছে, দর্শককে অত্যন্ত ধন্যবাদ। বাহরাইনের কাজের পাশাপাশি এই সুস্থ বিনোদনে আপনারা যে অংশগ্রহণ করেন, আমাদের খেলা দেখতে আসেন, আপনাদেরকে ধন্যবাদ। প্রবাসের মাঠে এত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য ক্রিকেট কমিটিকে অসংখ্য ধন্যবাদ। তারা ইন ফিউচার আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন, আমরা এই প্রত্যাশা করি। খেলার পাশাপাশি এই প্রতিযোগিতা প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরো দৃঢ় করেছে। সংশ্লিষ্টরা মনে করেন এমন আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলছে এবং মাদক থেকে দূরে রাখছে। Congratulate all the Bangladesh community on holding and organizing such a successful event in Bahrain, and this has been a continuous cooperation with Bangladesh community and Bahrain Cricket Federation. প্রবাসী বাংলাদেশি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন হচ্ছে। আমরা যেটা আশা করতে পারি, আজকের এই সফল সমাপ্তির পরে আমাদের এই ক্রিকেট আয়োজনের যে ধারাবাহিকতা, সেটা বাংলাদেশ ক্রিকেটারদের স্বার্থে আমরা এটা অব্যাহত রাখবো। বাহরাইনের ইরানের ফুড অ্যান্ড বেভারেজ স্পন্সর করতেছি। ভবিষ্যতে আরো যত টুর্নামেন্ট হবে আমরা আরো বেশি করে সবাই সাথে থাকবো এবং বাংলাদেশি কমিউনিটির সাথে আমরা সবসময় থাকবো। ফাইনাল খেলা ঘিরে তৈরি হওয়া উৎসব মুখর পরিবেশ দেখিয়েছে প্রবাসে থেকেও বাংলাদেশিরা একে অপরের সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনের আলতাফ আলী পার্কে ভিপি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গণ অধিকার পরিষদ ইউকের আয়োজনে এই প্রতিবাদ সভা হয়। কেন্দ্রীয় নেতা জামান আহমেদ সিদ্দিকী ও খন্দকার সাইদুজ্জামান সুমনের নেতৃত্বে সভাটি অনুষ্ঠিত হয় এবং পরিচালনা করেন আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের চেয়ারম্যান ডক্টর হাসনাত হোসাইন এমবি এবং বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস ইউকের আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালে। সভায় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তোলেন। তারা বলেন এটি শুধু ভিপি নূর নয়, জুলাই বিপ্লবের উপরও হামলা। অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা। 5 আগস্টের পর যারা দলে এসেছেন তাদের যেন বিএনপির সদস্য পদ না দেওয়া হয়, এই বিষয়ে সতর্ক করলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। শুক্রবার এবং শনিবার ইতালি ও ফ্রান্স বিএনপির আয়োজনে এক ভার্চুয়াল সভায় এই সতর্কতা দেন আনোয়ার হোসেন খোকন। তিনি জানান, কঠিন সময়ে যারা আন্দোলনে ছিলেন তারাই প্রকৃত কর্মী হিসেবে মূল্যায়ন পাবেন। সভায় ফ্রান্স ও ইতালি বিএনপির নেতারা প্রবাসে দলীয় কর্মকাণ্ড জোরদার করার উপর গুরুত্ব দেন। এছাড়া বিদেশের রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হলো স্বপ্ন ও সংগ্রামে জুলাই মেলবন্ধন এবং জুলাই স্মারক গ্রন্থ নথিতে রক্তগন্ধ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পালন করা হয় নীরবতা, প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র। প্যারিসের একটি অভিজাত হোটেলে
আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন এবং বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বাংলাদেশি জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যের প্রধান পৃষ্ঠপোষক আতিকুর রহমান রুমন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বক্তারা বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ব্যর্থ হলে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত সরকারও মেয়াদ পূর্ণ করতে পারবে না। আয়োজনে অংশ নেন বিএনপির নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন বিশিষ্টজন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে যেভাবে তরুণ প্রজন্ম অথবা তরুণরা যেভাবে তাদের বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাসটাকে মানুষ জানতে পারে। প্রবাসী জাতীয়তাবাদী যে ঐক্য, ওই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করব বা বিভিন্ন দল যাতে উপকৃত হয়, দলের জন্য কাজ করে যাব। জুলাই বিপ্লব একদিনে হয় নাই, দীর্ঘ 15-17 বছরের আমাদের সংগ্রাম, এবং এই সংগ্রামের ফসলই 36 জুলাই। এবং আমরা মনে করি জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতারা তাদের জীবন উৎসর্গ করে বাংলাদেশি জাতীয়তাবাদী ঐক্য পরিষদ, প্রবাসী ঐক্য পরিষদ, তাদের নেতৃত্বে আজকের এই সেমিনার। এখান থেকে অনেক জিনিস বেরিয়ে আসছে, অনেক সুন্দরভাবে অনেক বক্তারা বলেছেন। বিশেষ করে বাংলাদেশ গণতন্ত্র ছিল না গত 17 বছর, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 16-17 বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছে। যুক্তরাজ্যে সফররত জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম সোহেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 28 আগস্ট রাত 11টায় কিংস্টনের রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে জগন্নাথপুর উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির এম আহমেদ। যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা মহিতুর রহমান, সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ খান হেবেন, লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি আব্দুর রব সহ আরও অনেকেই। এছাড়া জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এবারে অন্য প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য বিপজ্জনক। 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই। এদিকে প্রধান উপদেষ্টার কাছেও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জামাত ও এনসিপি। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে বর্তমান রাজনীতির মাঠে 3 প্রধান দল বিএনপি, জামাত ও এনসিপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে আগামী নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে এনসিপি নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগে নতুন সংবিধান রচনা করতে হবে। স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। আলাদা বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তির কথা জানায় জামাতে ইসলামীও। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি জানায় দলটি। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। অনেক দল আপার হাউসে পিআর চায়, আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরোটাই পিআর চাই। সন্ধ্যায় বিএনপির সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এ সময় সরকার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন করতে সরকার প্রধানকে আহ্বান জানায় বিএনপি নেতারা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অধ্যাপক ইউনূস বিএনপিকে আশ্বস্ত করে বলেছেন, দ্রুত নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।